সেই গানের কথা বলে। আর তবে আরেকটা কথা বলতে পারি, অভিনয়ের দিক থেকে যদি আমি বলি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অভিনয় সেটা হচ্ছে রামকৃষ্ণ সিরিয়ালের রাসমণির চরিত্র। আচ্ছা, ওটা আমার জীবনের শ্রেষ্ঠ। কি পেয়েছিলেন যে ওই অভিনয়টা করে, কি আনন্দ মানে আমি পেয়েছেন? জানি না, কিন্তু অদ্ভুত একটা আমার আজও মনে আছে যখন ওই শুটিংটা করতাম, আমি যখন রাসমণি হয়ে গিয়ে ওই মা কালীর যখন দক্ষিণেশ্বর দেখাচ্ছে গিয়ে বসতাম, আর পাশে যে রামকৃষ্ণ চরিত্রটা ভীষণ, ওই আদ্যাপীঠের মন্দিরে গেছিলাম আমি, আমার কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম দেখতে। মানে গেট দিয়ে ঢুকতে পারছি না, মানে দলে দলে ছেলে মেয়ে ছোট থেকে বড় বয়স্ক দুপ করে পায়ে প্রণাম করছে। আমি তো অসুস্থ, আমি কি রাসমণি আজও ভুলতে পারি না। মানে কিছুই না, জাস্ট চোখে না আমার জল এসে গেল। এইটাই তো পাওয়া মানুষের, আমি সেইটাই বলি, তখন সেটা রাজনীতি ছিল, আর এখন যেটা হয়েছে সেটা নীতিহীন রাজনীতি, দুটোর মধ্যে অনেক তফাৎ। প্রথমেই শুরু করছি আমাদের অভিনেত্রী ম্যাডামের কথা দিয়ে। প্রথম যখন আপনি অভিনয়ে আসেন সেই দিনটার কথা এখনো মনে আছে আপনার? সেই দিনটা ফার্স্ট শুটিং করেছিলাম আমার মনে আছে 31 ডিসেম্বর 71-এ। আচ্ছা, পার্ক স্ট্রিটেই হয়েছিল শুটিংটা। মানে অদ্ভুত লেগেছিল, মানে যে জগৎটাকে মনে হতো ধরাছোঁয়ার বাইরে, স্বপ্নের জগৎ, হঠাৎ আমি সেখানে এসে উপস্থিত হলাম হঠাৎ, মানে কোনো প্রিপারেশন ছাড়া। সেই জন্য অদ্ভুত লেগেছিল তো বটেই, কোনো ধারণাও ছিল না কিভাবে, যে যেরকম বলছেন ডিরেক্টর সেরকম ভাবেই করেছি। অদ্ভুত ভালো লেগেছিল, মজা, কিন্তু একটা সাংঘাতিক কোনো যে ভালো লাগা সেরকম ছিল না। তখন আপনার কত বয়স ছিল আর কি করতেন তখন? তখন আমি জাস্ট মাস্টার্স করেছি, মানে হার্ডলি কত হবে, ওই 22-23 হবে। হ্যাঁ, ওটাই প্রথম আপনার সিনেমা? হ্যাঁ। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাদের ভাবাবে। আজকে আমাদের অভিনেত্রী যে রয়েছেন, অভিনেত্রী সোমা দে। 70 দশকের গ্ল্যামার, আবেগ আর কিছু অজানা গল্প আছে যা আমরা জানি না। আজকে আমাদের এই ট্রাভো পডকাস্টে সেই গল্পগুলোই শুনবো। ওনার সঙ্গে আমরা শেয়ার করে নেব আরো কিছু কথা যেগুলো অজানা। ওনার শুরু হয় সিনেমা 70 দশকে, না? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ট্রাভেল পডকাস্ট আসার জন্য। এই যে শুরুটা করেন, যখন 70 দশকে শুরু করেন, ওই 70 দশকের আর এই 2026 কিছু ডিফারেন্স পান? ওই জগৎ সময়টাই অন্য রকম ছিল। ওই সময়টা মানুষের মধ্যে ভীষণ আন্তরিকতা ছিল। প্রথম আসার পর যে ভয়টা ছিল যে এই জগতে যাচ্ছি, একটা অজানা জগৎ, কি হবে, কিভাবে কে কিভাবে দেখবে সেটা বুঝতে পারিনি, কিন্তু দেখলাম যে সিনিয়ররা মানে এত আপন করে নিয়েছিলেন, যার জন্য ওই ভয় বা টেনশন কোনোটাই হয়নি, অত খুব সহজভাবে করতে পেরেছিলাম কাজ, যেটা এখন 2026-এ হচ্ছে না। ঠিক সেই আন্তরিকতাটা নেই, যে কোনো কারণেই হোক। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবই তো পাল্টায়, পরিস্থিতির সঙ্গে সঙ্গে সবই পাল্টেছে। প্রথম সিনেমা ছিল আপনার হারায় খুঁজি তারে? না, তার আগে ওই ছবিটা বললাম, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনের জটিলতা, ওইটা হয়েছিল। তো প্রথম সিনেমায় আপনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন এবং খুব পরিচিতিটা পান। হ্যাঁ, সেটা ওই হারায় খুঁজি থেকে। হারায় খুঁজি রিলিজটা আমার ফার্স্ট, আর ওটা মানে গভর্নমেন্টের হয়েছিল, সুতরাং ওই ব্যাপারটা আমি খুব একটা জানি না কি হয়েছিল, কিন্তু প্রথম হচ্ছে হারায় খুঁজি রিলিজ। ওই সিনেমা একটার পর একটা হিট হয় এবং দর্শকদের মনে একটা অন্যরকম আবেগ তৈরি হয় আপনাকে নিয়ে। এই 2071 বা 70 থেকে শুরু করে ওই সময়কার ওই ঘটনাগুলো, 70, 80 সাল, 90, এটা একটা বিতর্কিত কিছু ব্যাপার কথা আছে যেগুলো নিয়ে এখনো বলে, যেটা এখন বলে কম্প্রোমাইজ বা মি টু, এই যে কথাগুলো, বিতর্কিত কমেন্টগুলো। আপনাকে কি ওরকম কোনো অবস্থার মধ্যে পড়তে হয়েছিল? একেবারেই না। তাহলে আমি তো থাকতামই না এতদিন। প্রথম কথা না, আমি কতগুলো জিনিস খুব, মানে যেটা আমার বাবা বলতেন খুব, যে জীবনে একটা কথা মাথায় রাখবে,
যে কারোর উপর ডিপেন্ড করে বাঁচবে না, হুম, আর লেখাপড়া শিখছো সবকিছু নিজের ওপর করবে, ইভেন ছেলে মেয়ের ওপরও ডিপেন্ড করবে না, যতদিন পারবে নিজেরা কাজ করবে। আর কোথাও যদি তোমার মন না চায় বা তুমি না চাও, কোনো কম্প্রোমাইজ করবে না, চলে আসবে, ছেড়ে দেবে কাজ, শিরদাঁড়াটা কখনো বেঁকাবে না। ওটাই হচ্ছে মানুষের আসল পরিচয়, এবং সেটা অক্ষরে অক্ষরে আমি মেনেছি। এখনো পর্যন্ত 2026 এখন মানে এখন তো অনেক সময় পড়িয়ে গেছে, লোকে আমায় জেনে গেছে, চিনে গেছে, হ্যাঁ, বুঝে গেছে, সুতরাং এখন আর নতুন করে তো কিছু করার নেই, প্রমাণ করার কিছু নেই। প্রমাণ করার কিচ্ছু নেই। হুম, হুম, মানে ওই কম্প্রোমাইজ করলে আমি হয়তো আরো অনেক ছবি করতে পারতাম, অনেক ছবি হতো, কিন্তু আমার তো কোনো লোভ ছিল না, হুম, আর আমার তো চাওয়াও ছিল না এই জগৎটায় আসার। ঠিক। তো যখন এসেছি তখন একটাই ভেবেছিলাম, এসেছি যখন কিছু একটা স্বাক্ষর রেখে যাব, ঠিক। মানে চলে গেলাম লোকে ভুলে গেল তা যেন না হয়, একটু যেন কোথাও কারোর মনে থাকে যে হ্যাঁ উনি ছিলেন, ব্যাস এইটুকুই। আপনি আপনার কাছে শুনলাম আপনি গান, মানে গানকে আপনার বাবা প্রায়োরিটি বেশি দিত। হ্যাঁ, তো গান জগৎ ছেড়ে অভিনয় কিভাবে আসলেন? ওই যে বাবার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার গানের জগৎটা থেকে আমি সরে গেলাম। মানে আমার কেবল মনে হলো বাবাই তো উৎসাহ দিয়েছিলেন, বাবার স্বপ্ন ছিল, কিন্তু আমি তো সেটা করতে পারলাম না, বাবা তো চলেই গেলেন, তাহলে আর কেন করব গান, বলে গানটা আমি ছেড়েই দিলাম। আচ্ছা। তারপর তো আমি বহু বছর মানে গানের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, তাও আমার মেয়ে জোর করে আমাকে যতদিন কলকাতায় ছিল বসাতো, একটু রেয়াজ করো, এটা করো, ওটা করো, করে করে একটু করতাম। তারপরে যখন চেন্নাই চলে গেল, ব্যাস। আর এই এই আপনি বাবা গান শেখাতো তখনকার দিনে, মানে 1970-এর কথা বলছি, ছোটবেলার কথা, বাবার কথা, পরিবারের কথা যদি কিছু বলেন। বললাম যে আবার বাবা ভীষণ মানে মডার্ন মাইন্ডেড ছিলেন, আর ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড ছিলেন। আমাদের মেয়েদের মানে একদম সব সময় বলেছেন কখনো কোথাও মাথা নিচু করবে না, যেখানে যাবে এমন কাজ করবে যাতে সবাই তোমাকে সম্মান করে, সেই জায়গাটা রাখবে। আর আমার দিদি বড়দি ভীষণ ভালো ছিল পড়াশোনায়, ও ইউনিভার্সিটি টপার ছিল তখনকার দিনে। তো ও পাশ করে তারপর ও ল পড়লো। আচ্ছা। ল পড়ে তখনকার দিনে খুব বড় ক্রিমিনাল লয়ার ছিলেন শঙ্কর দাস ব্যানার্জি, তো ওনার জুনিয়র হয়ে কাজ করেছিলেন, প্র্যাকটিসও করছিলেন। তো করার সময় সেই সময় আমার জামাইবাবু লয়ার ছিলেন, হয় আলাপ। তো তখন দিদি 8-এ ছেড়ে ও জয়পুরিয়া কলেজে হেড অফ দি ডিপার্টমেন্ট হয়ে চলে গেল, মানে প্রফেসর হয়ে গেল। এটা বড় দিদি। এই বড়দি দিদি। আর মেজদি গভর্নমেন্ট সার্ভিস করতো, একটা খুব বড় সার্ভিস করতো। আর দাদা খুব বড় চাকরি করতো একটা ব্রিজ অ্যান্ড রুফে। আর আমি তো তখন পড়াশোনা ওইটি জাস্ট মাস্টার্সের ওই পরীক্ষা দিয়েছি, আর গানটাই নিয়ে এগোবো বলে গানটাকেই খুব ইম্পর্টেন্স দেয়া ছিল, গান নিয়েই চর্চা করছিলাম। কিন্তু ব্যাস ওই বললাম না, ওপরওয়ালা যেটা চাই, একদম গড ডিসপোজেস, ম্যান যতই প্রপোজ করুক, ভগবান যেটা চান সেটাই হবে। আমরা শুনলাম ওনার কাছ থেকে ওনার পরিবারের কথা, কিভাবে গান ছেড়ে অভিনয় জগতে আসা। এরকমই শুনবো অজানা গল্প, ট্রাভো পডকাস্টের জীবনের গল্প, যা আপনাকে ভাবাবে। টলিউড ইন্ডাস্ট্রিতে তো আপনি অনেক বছর হয়ে গেল, কত বছর হলো? কোথায়? এখানে আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি। 54 ইয়ার্স। 54 ইয়ার্স, সেই 2070 থেকে শুরু করেছেন 2026। বর্তমানে এখন বিভিন্ন টিভি, খবরের কাগজে এই ইন্ডাস্ট্রিজ নিয়ে লেখালেখি শুরু হচ্ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো একটা গ্রুপ বলছে শুটিং বন্ধ করে দাও, আর একটা গ্রুপ বলছে না চালু করো, একটা বিশৃঙ্খল অবস্থা। এই অবস্থা থেকে বেরিয়ে আসার উপায় কি? সবাইকে এক হতে হবে, প্রথম হচ্ছে সেটা। নিজেদের আলাদা আলাদা স্বার্থের কথা না ভেবে সবাইকে এক হতে হবে ভালোর জন্য। কিছু ভালো কাজ করতে গেলে হয়তো একটু একটু বাধা আসে, কিন্তু যদি একটা জায়গায় স্টিক করে থাকা যায় যে না এটা ভালো কাজটা করব,
তাহলে নিশ্চয়ই করা যায়, আমি তো সেটাই বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু এখানে তো তা তো নয়। দেখছি তো সবাই মানে রাজনীতিটা ইন্ডাস্ট্রিতে চলে আসাতে আহ, আগের যে ইন্ডাস্ট্রি মানে কি বলবো অ্যাটমসফিয়ার ছিল সেটা আর এখন আর আগের মতন নেই। আগের মতো আগের নেই। মানে এখন কিছু বলতে গেলে চারবার সবাই বাবা বলবো, আবার কি হবে, কে শুনে ফেলবে, তারপরে তার কি রেজাল্ট হবে। মানে এটা তো আমাদের কাছে নতুন, এরকম তো দেখিনি আগে। সুতরাং এখন সবাই এক না হলে হবে না, একতাটা নেই এখানে। একতা না হলে হবে না। তো এই আপনি আপনার যদি মনে হয় 2026-এ ইলেকশন, নতুন একটা সরকার আসবে, যদি আপনার কাছে উপদেশ চায় যে এই ইন্ডাস্ট্রিজকে ডেভেলপ করতে গেলে, উন্নয়ন করতে গেলে কি করা হবে, তাহলে আপনি কি রাজনীতি থেকে বলবেন? বেরিয়ে আসতে হবে। রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এই ইন্ডাস্ট্রি শিল্পের, শিল্পের শিল্প সংস্কৃতির জায়গায় রাজনীতি চলে না, ঠিক। তাহলে শিল্পের বিকাশ হবেই না। হ্যাঁ, কারণ আগে আমাদের যে সুন্দর পরিবেশ ছিল এখন তো নেই, একদম পাল্টে গেছে। সুতরাং এটা বদলাতে গেলে নিজেদের সবাইকে, যারা এখন মাথায় আছেন তাদের সবাইকে এটা ভাবতে হবে যে শিল্পের জায়গায় রাজনীতি ঢুকলে চলবে না। রাজনীতি রাজনীতির জায়গায় থাক, কিন্তু শিল্প শিল্পের জায়গায় থাক। দুটোকে এক করা যাবে না, সম্ভব নয়। সোমাদির কাছে শুনলাম আমাদের টলিউড যে ইন্ডাস্ট্রিজ, সেটাকে উন্নতি এবং সোনালী দিনে ফিরিয়ে নিয়ে আসতে গেলে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে এবং সবাইকে এক হতে হবে। আপনারা দেখছিলেন ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে। আপনি 54 বছর এই অভিনয় জগতে আছেন, তো এই প্রথম দিন থেকে আজ পর্যন্ত এমন কোন সিনেমা আপনার হয়েছে যে অভিনয় করেছেন যেটা এখনো মনে আছে, এবং কেন মনে আছে? হারায় খুঁজিটা তো আছেই, তাছাড়া তনুম বাবু মানে তরুণ মজুমদারে করছিলাম শহর থেকে দূরে, ওইটাও খুব ভালো। তাছাড়াও অনেকগুলোই খুব ভালো ছবি আমি পেয়েছিলাম, আজ আর আমার নাম মনে নেই। আচ্ছা, কোনটা মনে আছে আপনার? হারাই খুঁজি। হারায় খুঁজির যে চরিত্রটা ছিল, কি নাম ছিল এটা? নাম ভুলে গেছি, আজ আর মনে কে নেই। আপনার নায়ক ছিলেন? দীপঙ্কর। দীপঙ্কর দে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো সেইটে আমার মনে আছে যে মানে লোকে ভীষণ ভাবে নিয়েছিল। হ্যাঁ, তারপর ওই গান টানগুলো এত ভালো ছিল যে সবাই আজও সেই গানের কথা বলে। আর তবে আরেকটা কথা বলতে পারি, অভিনয়ের দিক থেকে যদি আমি বলি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ অভিনয় সেটা হচ্ছে রামকৃষ্ণ সিরিয়ালে রাসমণির চরিত্র। আচ্ছা, ওটা আমার জীবনের শ্রেষ্ঠ। কি পেয়েছিলেন যে অভিনয়টা করে, কি আনন্দ মানে আমি জানি না, কিন্তু অদ্ভুত একটা আমার আজও মনে আছে যখন ওই শুটিংটা করতাম, আমি যখন রাসমণি হয়ে গিয়ে ওই মা কালীর যখন দক্ষিণেশ্বর দেখাচ্ছে গিয়ে বসতাম, আর পাশে যে রামকৃষ্ণ চরিত্রটাও ভীষণ ভালো করেছিল, বসতো। আমার না অদ্ভুত, আমার মনে হতো আমার নিজের যে আমি সেই সত্তাটা থেকে বোধহয় আমি নেই, বেরিয়ে গেছি। একটা অদ্ভুত মানে সে ভাবলেও অবাক লাগে আমার। তারপর যখন ওই ঘোরটা কাটতো না, আচ্ছা, তখন মনে হতো সত্যি আমি এখানে বসে আছি এইভাবে, মনে হতো একদম মানে অদ্ভুত। যার জন্য আজও মানে আমি খুব রিসেন্টলি একটা কথা বলছি, আমি ওই আদ্যাপীঠের মন্দিরে গেছিলাম, আমি আমার কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম দেখতে। মানে গেট দিয়ে ঢুকতে পারছি না, মানে দলে দলে ছেলে মেয়ে ছোট থেকে বড় বয়স্ক দুম করে পায়ে প্রণাম করছে। আমি তো অসুস্থ, আমি কি রাসমণি আজও ভুলতে পারি না। মানে কিছুই না, জাস্ট চোখে না আমার জল এসে গেল। এইটাই তো পাওয়া মানুষের। আমি সেইটাই বলি, এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি একটা প্রাইজ নিলাম সেটা বড় নয়, বা অনেক টাকা করলাম বাড়ি গাড়ি করলাম নয়, মানুষের কাছ থেকে ভালোবাসা সম্মান পাওয়া, এর থেকে বড় আমি তো মনে করি জীবনে আর কিছু হতে পারে। সেটা আপনি পেয়েছেন? পেয়েছি, একদম। এই জীবনে পেয়ে সেই কিছু হারিয়েছি, গানটাকে হারিয়েছি, সেটা নিয়ে যে যন্ত্রণাটা ছিল তার অনেকটা আমার এইখানে মানুষের ভালোবাসা আর সম্মান, এই দুটো এত বেশি পেয়েছি না, মনে হয়েছে এর থেকে বেশি আর কি চাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা নিয়ে আমার কোনো আফসোস নেই।
খুব ভালো কথা বললেন। মানে রবীন্দ্রনাথের কথা আমি একটাই শুধু বলি, যা পেয়েছি তাও থাক, যা পাইনি তাও বাহ। তুচ্ছ বলে যা চাইনি বাহ। তাই বলে দাও, ব্যাস, এর বাইরে আর কিছু হতে পারে না জীবনে। বাহ, খুব ভালো কথা বললেন, খুব সুন্দর। এখন নতুন যে জেনারেশন, যাকে বলি জেনজি, তারা সারাক্ষণ মোবাইল ঘাটছে, ওটিটি প্ল্যাটফর্ম, হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, বাংলা ফিল্ম তো দেখেই না, তাদের কাছে পরিচিতিও নেই। তো এইটার আবার দেখুন সাউথে সেম এডুকেটেড, তারা সাউথে তারা সাউথ সিনেমা দেখে, সিনেমা হলে গিয়েও দেখে, এবং তারা সেই ফিল্ম স্টার গুলো ভারত বিখ্যাত হয়ে যায়। কিন্তু বাংলায় এই অবস্থায়, মানে এর কারণটা কি? এটা কি সমাজের অবক্ষয়, না সরকার সেইভাবে এটাকে মদত দেয়নি উন্নয়নের জন্য? অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে যেটা, মানুষ আগে সিনেমা দেখতো। সিনেমা আমি ছোট্ট করে বলছি, যেটা আমি দেখতাম, আমার মা বাবা শনিবার হলেই না সিনেমা বা থিয়েটার যেতেনি। তখন সব ভালো ভালো থিয়েটার হতো। তার কি একটা মানে বেসটা ভীষণ ভালো ছিল, সবকিছু একটা মানে ধরুন উপন্যাস নিয়ে একটা ছবি হচ্ছে, তার তো একটা আলাদা মাত্রা থাকবেই। আর সেসব ঔপন্যাসিক সব কত বড় বড় লেখকের হতো, সিরিয়ালও প্রথম দিকে যে হতো খুব ভালো 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 হতো। আর এখন হয়ে গেছে কি, একটা টাইপ হয়ে গেছে, মারামারি থাকবে, হ্যাঁ, তারপর হয়তো পরনিন্দা পরচর্চা, সারাক্ষণ কুটকচালি, মানে কোথাও দেখতে যে মানুষের মন থেকে যে একটা চাওয়া, ভালো লাগা, সেই ব্যাপারটা হয় না। আগে সিনেমা দেখার জন্য লোকে পাগল হয়ে যেত, টিকিট নতুন রিলিজ করবে, লোকে পাগল। তা তো ওইটাই কারণ, আর কিন্তু কিছু না। শুধু যে সুচিত্রা উত্তমের ছবি দেখছি তা কিন্তু নয়, সমস্ত ভালো ভালো ছবি এলেই দেখতো লোকে, হ্যাঁ, কিন্তু সেই মানসিকতাটা লোকের হারিয়ে গেছে। কারণ এখন গল্পের টানটা কমে গেছে, সে সিনেমাই বলুন আর বা সিরিয়ালই বলুন, সেই বেসটা অনেক হালকা হয়ে গেছে আর এক ধরনের হয়ে গেছে। হ্যাঁ, তার ফলে লোকের ইন্টারেস্টটা নষ্ট হয়ে গেছে, আগের মতো আর নেই, একদমই নেই। আগে আমাদের বাংলা ছবি হতো, সেই দেখে হিন্দি ছবি হতো, হ্যাঁ, কত ভালো ভালো ছবি আমাদেরটা দেখে হিন্দি হতো। আবার এখানকার অভিনেতা হিন্দিতে গিয়ে অভিনয় করছে, হ্যাঁ করেছে। কিন্তু আজকাল হচ্ছে কি, ওই হিন্দিতে কি হলো ছবি, ওই ওই গুচ্ছের মারামারি কাটাকাটি, অত হিংসে, এইসব দেখতে দেখতে না ছেলে মেয়েদের মনগুলো ভীষণ কঠিন হয়ে গেছে। সেই সরলতা, সেই মানে নম্রতা ভদ্রতা, ওই ব্যাপারগুলোই চলে গেছে। তারপরে সিনেমা তো নতুন ছবি এলো কিনা মাথাও ঘামায় না। হলও তো নেই, সে আগের মতো যে সিনেমা হলও নেই, হল নেই মানে ছবি চলছে না বলে তো হলগুলো নেই। হলগুলো আগে মিনার বিজলি ছবি গেল, বাবা, মানে আমার মনে আছে প্রথম, আমার মনে আছে বিজলিতে নতুন কি একটা আমার ছবি এসেছিল, সেই বড় বড় ছবি দেখছি, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হোর্ডিং গুলো দেখছে, করছে, ভিড় টিকিট কাটার জন্য, ভালো লাগতো, মানে লোকের এই টানটা ছিল। এখন সেই টানটা নেই তো। এবং ঘরে বসে যারা সিরিয়ালটা দেখে, বেশিরভাগ ধরুন বয়স্করাই দেখে, তো তারা যে দেখবে তাদের কাহাতেও ভালো লাগবে এই কুটকচালি সারাক্ষণ, হ্যাঁ। তারপরে কোনো একটা নর্মাল গল্প নেই, হয় দুজন মেয়ে ওই একজনকে নিয়ে পড়লো, বা দুজন ছেলে তাকে নিয়ে, চারটে বিয়ে, দুটো বিয়ে, এর সঙ্গে এইসব মানে অবাস্তব, ভীষণ অবাস্তব। এর জন্যই এই অবস্থা হয়ে গেছে, সেই জন্যই। কিন্তু আবার যদি আমার মনে হয় যে যদি ভালো গল্প বা ভালো উপন্যাস নিয়ে করবার চেষ্টা করে না, লোকে কিন্তু আবার দেখবে। কেন হচ্ছে তো, বেলা শেষে সিনেমা দেখতে চায়, কিন্তু খোরাক না পেলে কি করে হবে, কার ভালো লাগবে? তবে সেই ইন্ডাস্ট্রি সেটা দিতে পারছে না, তার জন্য পাচ্ছে না, সত্যি পাচ্ছে না। কারণ আমাকে অনেক সময় অনেকে বলে, আমাদের গল্পগুলো একটু পাল্টাতে পারে না, একটু ভালো ভালো সুন্দর একটু রোমান্টিক গল্প হোক, বা একটু সিরিয়াস সংসারের নিয়ে একটা গল্প হোক, কত রকম তো আছে, আগে তো কত হতো, এখন কেন হয় না? এখন এর উত্তরটা কে দেবে? আমাদের দেওয়ার তো দায়িত্ব নেই, বা আমাদের সে ক্ষমতাও নেই। রাজনীতিতে এখন দেখছি ফিল্ম স্টাররা খুব আসছে, সে দেব থেকে শুরু করে মুনমুন সেন থেকে শুরু করে এখন সবাই চলে আসছে। আপনাদের সময় তো ছিল না, না
এখন এটার না, কারণটা কি? না। এখন এমপি হয়ে যাচ্ছে, এমএলএ না হয়ে না, আমি মানে অন্তত আমি যতদিন দেখেছি তখন সেটা রাজনীতি ছিল, রাজনীতি ছিল, আর এখন যেটা হয়েছে সেটা নীতিহীন রাজ। নীতি দুটোর মধ্যে অনেক অনেক তফাৎ। তফাৎ। সুতরাং সেইভাবেই খুব হয়েছে ভালো কথা ব্যাপারটা। বলেছেন, খুব ভালো হ্যাঁ। কথা। সুতরাং ওটা সব যায়, স্বার্থ থাকে একটা পেছনে, হ্যাঁ, কি কি পাওয়া যাবে সেই উদ্দেশ্যে যায়, সেই জন্য এত দেখা যাচ্ছে। সেই জন্যই দেখা যাচ্ছে। তা নইলে যে অভিনয় করছে সেই অভিনয় জগৎ আর রাজনীতির রাজনীতি। জগৎ দুটো তো এক নয়, দুটো আলাদা, একেবারে আলাদা। আলাদা দুটো, মানে এখন যেটা হয়েছে তা একেবারে আলাদা আলাদা জগৎ। জগৎ, পুরো আলাদা জগৎ। তো সেখানে বসে ভালো করে অভিনয় করার মন থাকবে, ঠিক, না ভালো করে রাজনীতিটা করার মন থাকবে? ঠিক। এই কয়েকদিন আগে একজন অভিনেতার মৃত্যু তালসারিতে গিয়ে, সেটা নিয়ে সারা পশ্চিমবঙ্গ আলোড়িত হলো। অভিনেতারা একটা হলো, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো। আপনাদের সময় কি এরকম হতো, বা নিরাপত্তা ছিল, না এখন নিরাপত্তা নেই? না, আসলে তখন যেসব ছবি করেছে, আমি ছবির জগৎটা বলছি, যে ছবি টবি করেছি সেখানে কিন্তু খুব সকলের কেয়ার নেওয়া হতো ভীষণভাবে। সবাই মানে একজন প্রোডাকশন বয় থেকে আরম্ভ করে পরিবার হয়ে গেছে। মানে একদম পরিবার হয়ে থাকতাম। যে কোনো জায়গায় হয়তো শুটিং করতে গেছি, সেখানে কিন্তু লোকজন থাকতো। আমার মনে আছে এই বিল্লমঙ্গলে নৌকো করে একটা গান গাইতে গাইতে আমার যাওয়ার একটা সিন ছিল। সেইখানে মানে আমি জল ভীষণ ভয় পেতাম। আমি বললাম কিছু, বললো যে কোনো ভয় নেই, মানে এই লোক না চারপাশে, আমার মনে আছে এখনো, নৌকোটা মানে ওরম চলছে, ওইদিকে ওইদিকে এদিকে জলের তলে, মানে একটু মাত্র যখন শটটা নিচ্ছে মাথা নুবি, চারজন লোক ছিল। আচ্ছা, তার শটটা হয়ে গেল, ওরা আবার আবার ঢুকলো। আচ্ছা। হ্যাঁ, মানে এইরকম ব্যাপারটা ছিল, নিরাপত্তা ছিল তখন। নিরাপত্তা ছিল, মানে সবাই সকলের খেয়াল খেয়াল রাখতো। হ্যাঁ, আলাদা করে এই করবো ওই করবো সেরকম কিছু, সেটা কিন্তু সবাই সকলেরটা রাখতো। সিনিয়র আর্টিস্টরা জুনিয়রদের অনেক কিছু বলতে, যে এটা এরকম করে করো, ওরম ভাবে থাকো, বা সব কিছুতে একটা মানে বলুন একটা আত্মার সম্পর্ক ছিল, যেটা এখন নেই। এখন আসছে। নতুন যারা আসছে, অভিনয় জগতে যারা আসছে, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? যারা এখন না। নতুন সিরিয়ালে আসছে, সিনেমায় কোনো আসছে। বার্তা দেবো না, তাহলে আমি শত্রু হয়ে যাব। এমনিতেই অনেক সময় বলি ফেলে, বলি পছন্দ হয় না। আমি একটাই কথা বলি, যে যেটা করতে এসেছো সেটা খুব মন দিয়ে করো, সেটার ভেতরে ঢুকে গিয়ে করো, তা নইলে হবে না। হ্যাঁ, কিন্তু এখন যেটা হয় একটা অনেক রকম, সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য অনেক কিছুই পাল্টে যায়। এখন যেমন রিল করা, এটা একটা ভীষণ নেশার মতন হয়ে গেছে ছেলে মেয়েদের। মানে একটা শর্ট দিয়েই রিল করতে। কিন্তু আমার আমার ব্যাপারটা আমি বলতে পারি, যেহেতু আমি তো কোনো না জেনে গেছি, আমার একটাই ছিল যে আমাকে বুঝতে হবে, শিখতে হবে জিনিসটা। যখন আমার শর্ট হয়ে যেত, আমাকে অনেক সময় বলা হতো যে তুমি মেকআপ রুমে গিয়ে বসো। আমি বললাম না, আমি এখানেই বসবো, কারণ এই যে আর্টিস্টরা করছেন, আমি এগুলো দেখবো, না দেখলে তো আমি বুঝতে পারবো না, শিখতে পারবো না কোনোদিন। যার জন্য আমি কখনো ফ্লোর ছেড়ে যেতাম না, ইভেন আজও যাই না। আজও যখন শর্ট হয় অন্যদের, আমি বসে থাকি। হ্যাঁ, আমাকে মেকআপ রুমে যেতে বললেও আমি যাই না, আমি বসে থাকি, দেখি, অবজারভেশন করেন। কারণ এটা আমার মনে হয় ভীষণ দরকার। আর একটা আমি আপনার কাছে একটা অনুরোধ ছিল, গান যদি দু লাইন একটা রবীন্দ্রসঙ্গীত বা আপনার যেটা পছন্দের একটা গান করেন। এই যে গানের কথাবার্তাগুলো তো ভুলে গেছি। একটা গান করছি অতুল প্রসাদের, সবটা কথা মনে নেই, মাঝে মাঝে একটু মনে আছে, একটু করছি। সবাই দর্শকরা শুনবে আর কি। গালাগাল দেবেন না দয়া করে। 40 বছর গানের সঙ্গে সম্পর্ক নেই। 40 বছর? 40 বছর। আমারে ভেঙে ভেঙে করো হে তোমার তরি,
আমারে ভেঙে ভেঙে, যাতে হয় মন মতো, যাতে হয় মন মতো, তেমনি করে লও হে গরি আমারে ভেঙে ভেঙে। যে তরুতে নাই ফুল ফল, শিকড় গুলি বাড়ছে কেবল, দিয়ে আঘাত জীবন মূলে, দিয়ে আঘাত জীবন মূলে, তেমনি করে লও হে গরি আমারে ভেঙে ভেঙে। অসংখ্য ধন্যবাদ ট্রাভোয়ের পডকাস্টে আসার জন্য। এটা একটা যাত্রা নয়, এটা একটা ইতিহাস, একটা গল্প, এটা ছবি নয়। সোমা দে, আমাদের সেই কিংবদন্তি শিল্পী সোমা দে, যিনি 2026-ও এখনো এত সুন্দর রয়েছেন, 1970-এ একই রকম ছিলেন। আমরা খুব গর্বিত ওনার মতো একজন শিল্পীকে আমরা কাছে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ দিদি। অনেক কিছু জানলাম, অজানা গল্প জানলাম। আপনি ভালো থাকুন, আরো এগিয়ে নিয়ে যান আমাদের ইন্ডাস্ট্রিজকে। ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাদের ভাবাবে, এরকমই আরো আপনারা দেখতে থাকুন। আমাদের অনুষ্ঠানগুলো সাবস্ক্রাইব করুন আর আপনাদের মতামত দিন।